আজকে প্রথম ভিডিওটা পলাশ সাহা এবং তার মাকে নিয়ে কিছু কথা। আমি লাস্ট ভিডিওটা পরশুদিন করেছিলাম, সেখানে অনেকেই আমাকে অনেক কিছু প্রশ্ন করেছে এবং অনেকেই বলেছে না মা একা দায়ী না বা স্ত্রী একা দায়ী নয়। না, দুজনের কেউই একা দায়ী নয়। সবার আগে দোষীটাকে, পলাশ সাহার এই কাণ্ড কারখানা করার জন্য দোষীটাকে মা না স্ত্রী? তার থেকে অনেক বড় যেটা সানসানি খেজ, পলাশ সাহার নেইবাররা, প্রতিবেশীরা বলেছে যখন ওরা বিয়ের পরেই ঢাকাতে শান্তিনগরে থাকতো, শান্তিনগর বোধ হয়, আচ্ছা রাজারবাগে যাওয়ার আগে থাকতো, সেখানে একজন ওনার পারসন মানে নেইবার বলেছেন যে বিয়ের পরে ওরা থাকতো এবং তখন ওরা শুনতে পেত যে ছাদে গিয়ে শাশুড়ি তার বড় ছেলের কাছে তার এই বৌমার নামে সারাক্ষণ নিন্দা করছে। শুধু তাই না, সে এক ভাসুর, বড় ছেলে মেয়ে তার ভাসুরের কাছেও বলছে যে তার ছেলে আর ছেলের বউ শুয়ে থাকে। এইরকম ধরনের কথাবার্তা একটা মা তার বড় ছেলের কাছে বলছে তার নিউলি ম্যারিড কাপল সম্বন্ধে। সেই ভদ্রমহিলার নাম রিনা ব্যানার্জি। আচ্ছা, উনি এটাও বলেছেন যে এই পলাশ সাহার মা নাকি ওনার ছাদের থেকে বা ওনার ব্যালকনি থেকে ফুল চুরি করতো এবং এই কথাটা উনি ওনার মাকে না করেছে আপনি ফুল চুরি করবেন না, তারপরেও উনি শুনে নাই পরে উনি নাকি পলাশ সাহার কাছেও ওনার মার সম্বন্ধে কমপ্লেন করেছে। ভেবে দেখুন, প্রশাসনিক এত বড় পোস্টে থাকা একটা মানুষ, তার মার এত নিচ মানসিকতা। তারপর এটা বলার পর পলাশ সাহাকে বলার পরও কিন্তু পলাশ সাহা নাকি কোনো রকম স্টেপ নেয় নাই। তারপর তোরা চলেই গেছে ওখান থেকে ওই ফ্ল্যাটে, রাজারবাগের ফ্ল্যাটে। তাছাড়া উনি এটাও বলেছেন যে ওনার একদম নেক্সট ডোর নেইবার যিনি ছিলেন, ওনার নামটা উনি বলেন নাই, যে সে আরো বেশি জানে যে কিভাবে সারাক্ষণ এই শাশুড়ি মা বউয়ের পিছনে লেগে থাকতো। শুধু তাই না, যখন পলাশ সাহা নতুন বিয়ে তো যেত অফিসে, তো ওদের কিছু মিষ্টি প্রেমালাপ, রোমান্টিক আলাপ, এটা করার জন্য নাকি ওরা লিফটের সামনে এসেই হয়তো বাই বুই এগুলি বলতো বা কিছু একটা করতো রোমান্টিক। তো তখন ওরা বুঝে নিত, মানে অন্য ফ্ল্যাটাররা, যে বা ঘরে তো করতে পারে না এসব কিছু, কারণ শাশুড়ি আছে, একটু মিষ্টতা, একটু রোমান্টিক ভাব, তো সেখানে দাঁড়িয়ে লিফটের সামনে এসেই মানে ওরা রোমান্টিক আলাপ করতো। তাহলে এবার বুঝে নিন শাশুড়ি মা কতটা ডেঞ্জারাস। তো অনেকেই বলছে যে মা তো মার জায়গা, বউ গেলে বউ পাবি পাগলা, মা গেলে মা পাবি না। সেই বউ গেলে বউ পাবি, মা গেলে মা পাবি না করতে করতে কিন্তু ছেলেটাই চলে গেল, কারণ সে দুজনের মাঝখানে একটা সমতা সৃষ্টি করতে পারেনি। একটা ব্রিলিয়েন্ট ছেলে হওয়া মানেই যে সামাজিকভাবেও ব্রিলিয়েন্ট হওয়া বা সমাজে চলার জন্য ব্রিলিয়েন্ট হওয়া, সেটাও কিন্তু ভুল। এরকম আরো অনেক ক্ষেত্রে আমাদের ভারতের অনেক আইএস অফিসারও আছে যারা এরকম ক্ষেত্রে এইভাবে ওরাও কিন্তু নিজের জীবনটা দিয়ে দিয়েছে, কারণ ওদের একটা অফিসিয়াল স্ট্রেস থাকেই, সো কল্ড অফিসিয়াল স্ট্রেস থাকে, যেটা অলরেডি বাংলাদেশে মিডিয়াতে পলাশ সাহা সম্বন্ধে উঠে আসছে। আমি এই ব্যাপারে আজকের ভিডিওতে কিছু বলতে চাই না, দেখা যাক এই কথা যে তথ্যটা উঠে আসছে সেটা ভবিষ্যতে কই যায়, নাইবা আমি এই ব্যাপারটা নিয়ে কিচিরমিচির করলাম। তো কিন্তু ওই ভিডিওগুলি আমি দেখেছি এবং কিছু কথা আমার কানেও এসেছে। অনেকে আমাকে লিখেছে, দিদি এটা নিয়ে একটু চিন্তা আছে, এটা অটোপসি রিপোর্ট আসতে লাগে, এই মানে আত্মহত্যাটা নিয়ে হতে পারে, অফিসের কেউ তাকে জেলাস প্রবণতায় কিছু করতে পারে, সেটা নিয়ে এই ধরনের কোনো কথা কিন্তু পলাশের পরিবার বলেনি। উল্টো পলাশের পরিবাররা এই তার বউকে জেলে দাও, গ্রেফতার করো, তাকে ফাঁসি দাও, এইরকম আওয়াজ উঠিয়েছে। এর জন্যই ভিডিওটা আজকে করার আমার, তাহলে আমি অন্য ভিডিও করতাম। তো সেখানে দাঁড়িয়ে জেলে দাও, ফাঁসি দাও, বউ প্রভোগ করেছে, বউয়ের খোঁচাতেই আজকে তাকে এইভাবে বরণ করতে গেছে, না সেটা মোটেই আমি বলবো না যে বউয়ের একা। যদি জেলে যেতেই হয়, যদি কোনো কিছু আইনি ব্যবস্থা নিতেই লাগে, তাহলে মা এবং বউ দুজনকেই আমার মনে হয় আইনের খাতায় সেম দাঁড়িপাল্লায় রাখতে লাগবে। যতটা দায়ী মা ততটা দায়ী বউ, সেটাও মনে রাখতে লাগবে। শুধু মা হয়েছে, বয়স্ক মানুষ বলে ক্ষমা করা দেওয়া যাবে না। দেখুন কতটুকুন অ্যাক্টিং বাজ মা। প্রথম 3 দিন মানে মৃত্যুর দিন থেকে পরের দিন, যেটা কিনা মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড, সেই সময় একটা মার সুদবুদ না থাকার মতো অবস্থা। কারণ সেই মার 12 বছরের ছেলেকে যে কিনা 3 বেলা ভাত খাইয়ে দিত 35 বছরের ছেলেকে, এবং নিজেই বলে আমার মতো মাকে কোথাও খুঁজে পাবি না, আমি আমার ছেলেকে এখনো 12 বছরের বানিয়ে রেখেছি। এটা হচ্ছে বড় পয়েন্ট। 35 বছর ছেলেকে 12 বছরের মতো বানিয়ে রাখা এবং 3 বেলা নিজের হাতে ভাত মেখে খাইয়ে দেওয়া, এবং রাত্রে একটা ম্যারিড ছেলেকে ঘুমা করে ঘুম পারিয়ে লাইট অফ করে ঘর থেকে চলে যাওয়া, এবং মাঝরাত্রে এসে সেই ছেলের ঘরের সামনে পায়চারি করা কটা মা পারে। শুধু তাই না, মা নাকি ছেলেকে বলতো তোরা যে ঘুমোবি দরজা লাগিয়ে ঘুমাস না। ভাবা যায়? দরজা লাগাতে মা তার ছেলেকে
না করে দিত, এবং মাঝে মাঝে ওরা মাঝে হাঁটাহাঁটি করতো রাত্রেবেলা, সেই পায়চারিটাও শুনতো, এবং বউকে বলতো ছেলে যদি ঘুমায় ছেলেকে কিন্তু ঘুমের মধ্যে কোনো রকম ডিস্টার্ব করা চলবে না। তার মূল উদ্দেশ্যটা যে কি ছিল বোঝাই যাচ্ছিল। প্রথম কথা, এই মেয়ে কোনোদিনই পলাশ সাহার মার ইসে ছিল না, মনোপুত ছিল না। পলাশ সাহা একরকম জিদ করে এই মেয়েটাকে বিয়ে করেছে, এবং বিয়ের দিন থেকেই মানে যেদিন মেয়ে বিদায় করে বাড়িতে ঢুকলো, আমি সবগুলি কথা প্রুফ হিসাবে আমার শর্টসে আমি দিয়ে দিয়েছি, আপনারা কাইন্ডলি চেক করে দেখবেন। সেখানে মেয়ে সুস্মিতার পিসি বলছে ওরা যখন মেয়ে বিদায় করে নিয়ে গেল, যেতে একটু দেরি হয়ে গেছে, 7টা বেজে গেছে। দেখুন, মেয়ে বিদায়ে কোনো টাইম লিমিট দেওয়া যায় না। একটা মেয়ে কতক্ষণ কাঁদবে, মেয়েকে ধরে মেয়ের মা কতক্ষণ কাঁদবে, বিদায় বলে কথা। এক্সাক্ট টাইমে একদম ঘড়ির কাঁটা অনুযায়ী সাজা যায় না, বিয়ে বলে কথা। সাজার পরে মেয়ে কতক্ষণ কাঁদলো, হয়তো বিদায় সব কিছু রেডি, কিন্তু মেয়ে যেখানে সেজেছে সেখানে মা ঢুকলো, তখনই মেয়ে কান্নাকাটি শুরু করলো। সেখানে 15-20 মিনিট কান্নাকাটি হয়ে যায়, এক্সট্রা টাইম চলে যাচ্ছে। তারপরে ঘরে আসলো, সেখানেও কতক্ষণ বাবা মা পিসি সবাই তো আমাদের সিনিয়ররা ওইখানে আমাদের আশীর্বাদ করে। সেই কান্না কে 2 মিনিট কাঁদবে, কে 10 মিনিট কাঁদবে, কে 5 মিনিট কাঁদবে, সেই রকম টাইম দেওয়া যায় না। তারপরও ডিস্টেন্স ছিল এবং রাস্তাঘাটের ব্যাপার। কিন্তু যেহেতু ওদের গাড়ি যেতে লেট হয়েছে, ছেলে নাকি রাস্তা থেকেই মাকে বারবার ফোন করছিল, মা কই আসতে দেরি হয়ে গেছে। মা ফোন উঠায়নি। ভাগ্নিরা গেছিল, দিদা মামার ফোন, কিন্তু মামার ফোন আর দিদার উঠাচ্ছিল না। ভেবে দেখুন কিরকম ইগোয়েস্টিক, কিরকম জেদ্দি একটা মহিলা। তারপর যখন বাড়িতে গিয়ে পৌঁছলের পর ধান দুব্বো, প্রথমেই নাকি ছেলের মার দিতে লাগে। ছেলের মার দিতে লাগে না, অ্যাকচুয়ালি প্রথম কোনো সুহাগান, কারণ পলাশের মা তো বিধবা, প্রথম কোনো সুহাগান দেবে, তারপর যেহেতু মা তো সবার সিনিয়র, সেই মা দেবে। 1 ঘন্টা নাকি হয়ে গেছে, ঠান্ডার দিন ছিল, ওরা নাকি দাঁড়িয়ে আছে। 1 ঘন্টার মধ্যে ভাইরা গেছে, বড় 2 ভাই ডাকতে গেছে, মেয়ে ডাকতে গেছে, ভাগ্নি মানে নাতিন ডাকতে গেছে, কিন্তু উনি নিচে নেমে আসেনি। উনি চিৎকার করে রাগারাগি করে বলছিলেন, বউ পায়েই মারে ভুলিয়া গেলি, বউ পায়ে সবকিছু ভুলিয়া গেলি। এক রাত্রে যে বউয়ের সঙ্গে ছিল সেটাও মার পছন্দ হয়নি। এইরকম মাও আছে। ছেলে বউ নিয়ে বাড়িতে ঢুকেছে, এখানে একটা আত্মীয় স্বজনেরও তো মানে লজ্জা শরম থাকতে লাগে, সেটারও ধার ধারেনি উনি 1 ঘন্টা অত ছেলে কিন্তু গাড়ির থেকেই মাকে ফোন করছিল, মানে আগের থেকেই মাকে অয়েলিং করা, কারণ ছেলে মাকে চিনতো এবং জানতো। এখানে অনেকেই আমাকে বলছো যে একটা এত বড় অফিসার, এত ব্রিলিয়েন্ট অফিসার এরকম একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করেছে। সে ইনফ্যাক্ট শুধু গরিব ঘর না, আমার অবাক লাগলো যখন আমি শুনলাম গত বছর 2024-এই 12 ফাইনাল দিয়েছে। তাহলে ও চাইলেই একটা গ্রাজুয়েট মেয়ে বিয়ে করতে পারতো। ও বেশি এডুকেটেড মেয়ে বিয়ে না করার পেছনে কারণ কিন্তু পলাশ সার এটাও ছিল যে সে জানতো তার মার জিদ, মার এগুয়ে। তাই একটা বড় লোকের মেয়েকে বিয়ে করলে পরে ওর মার এই নাখরে সেই মেয়ে উঠাবে না। তাহলে তো এই মেয়েও দিদি উঠালো না, ওকেও তো ও ডেকে এনেছিল। হ্যাঁ, ও ভেবেছিল বললো ভুল, কারণ এই মেয়ে যথেষ্ট স্মার্ট। যে কথাগুলি ও বলছে সে কথাগুলির মধ্যে কিন্তু ওর শিক্ষার একটা ছাপ আছে। হ্যাঁ, একদম যা এলেবেলে কিছু বলছে না, যদিও 12 মাত্র পাশ করেছে, কিন্তু কথাগুলির মধ্যে একটা শিক্ষার ছাপ আছে। সেখানে দাঁড়িয়ে ও ভেবেছে হয়তো একটা বড় লোকের মেয়ে বিয়ে করে আনলে আরো অবস্থা খাতারনাক হবে, আরো বেশি শিক্ষিত মেয়ে বিয়ে করে আনলে তাদেরও একটু চাহিদা থাকবে। হ্যাঁ, সেখানে এই একটা 18 বছরের মেয়ে, একদম জাস্ট টিনেজ, তাকে হয়তো কিছুটা হলো কাদার মতো হলো কিছুটা গড়ে নিয়ে যাবে। কিন্তু যেহেতু ওর মার মাইন্ডসেট ছিল লাখ লাখ টাকা, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, হ্যাঁ, এই আমার ছেলের পছন্দ, এরকম এই হচ্ছে আমার ছেলের পছন্দ, আমাকে লাখ টাকা অফার করেছিল, গাড়ি বাড়ি দিয়েছিল, তা সব থাকতে আমার ছেলে এই রকম অফার করেছে। এবং এই কথাটা কিন্তু মরে যাওয়ার পরেও বলেছে যে আমার বাড়ির কাজের লোক যে যার যোগ্যতা, সেই যোগ্যতা আমার এই বউয়ের নেই। এই কথাটাতে সাপোর্ট কিন্তু তার দাদাও করেছে, কাজের লোকের যোগ্যতাও এই মেয়েটার নেই। কাজের লোকের যোগ্যতা মানে যেহেতু ওরা গরিব, এই কথা বারবারই মেয়েটা বলছে। আমার বাবা ব্রেন স্ট্রোক অলরেডি হয়ে গেছে, স্ট্রোকের পেশেন্ট, তাই আমাদের সেরকম একটা পয়সা নেই। হ্যাঁ, আর তার জন্যই আমার শাশুড়ি মা আমাকে এতটা অপছন্দ করতেন। কারি টাকা আমি বাবা পেপারের থেকে আমি আনতে পারতাম না। তো ওনার কথা ছিল ওনার ছেলে, এই ছেলে 3 ছেলের মাঝে এই একটাই ছেলেই তো উনি অফিসার করতে পেরেছেন। তাই এই ছেলের থেকে ওনার অনেক বেশি আশা ছিল, সেই আশাটা ছেলের দিদের কাছেই কিন্তু পূর্ণ হতে পারলো না। তাই সেই পূর্ণটা করার জন্য, ঠিক আছে এইবার তোর দিদে তুই বিয়ে করেছিস, তুই তোর আশা পূর্ণ করেছিস, আমি মেনে নিতে পারলাম না, এইবার তুই আমার দেখা একটা মেয়ে বিয়ে কর। এটাই ছিল ওনার মানে গোপন
অন্তরাত্মা কথা, যে আমি এত জ্বালাবো, যেটা মেয়েটাও বলছে, মেয়েটাকে কেউ বলেছে যে যদি ছেলেটা ডিভোর্স দেয় তাহলে চাকরি ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে, যদি মেয়েটা ডিভোর্স দিয়ে দেয় বা মেয়েটা ছেড়ে চলে যায়, এমনকি মেয়েটা যদি ওপরে চলে যায়, তাহলে ওনার অসুবিধা নেই, যে কোনোভাবেই হোক উনি ওনার ছেলেকে আরেকটা মেয়ে ভালো দেখে, মানে ওনার পছন্দসই, ভালো দেখে মানে মেয়েটা তো খারাপ না, ওনার পছন্দসই মেয়েকে বিয়ে দিতে পারবেন। কিন্তু এরকম শাশুড়ির সাথে আমার মনে হয় না কোনো শিক্ষিত কোনো ভালো মেয়ে থাকতে পারবে বলে। মানুষটা এতটাই গেও, উনি ওনার নিজের মেয়ে, ইন্টার পাস করা মেয়ে ছিল নাকি ওনার মেয়ে, এবং ইন্টার পাস করার মেয়েদের জন্য নাকি বাংলাদেশে একবার 2003-04 খুব চাকরির একটা অভ্যুত্থান চালিয়েছিল, এবং সেখানে নাকি মেয়ে এবং মেয়ের জামাই দুজনের ইচ্ছা ছিল চাকরি করে মেয়ে, ঠিক আছে। তো মেয়ে নাকি ইন্টারভিউ দিতে যেত, ততক্ষণ নাকি মেয়ে ইন্টারভিউ দিতে যেত, ততক্ষণ নাকি ভদ্রমহিলা নিজেই বলেছেন ঠাকুরকে ঢুকে বসে থাকতো প্রদীপ জ্বালিয়ে, যেন মেয়ের কিছুতেই চাকরি না হয়। ওনার কথা হচ্ছে বাড়ির মেয়ে বউদের কাজ হচ্ছে ঘরে থাকবে, রান্না বান্না করবে আর বাচ্চা পয়দা করবে, এইটুকুনি হচ্ছে বাড়ির মেয়েদের ডিউটি। সেখানে এর বাইরে চাকরি বাকরি, বাইরের জগৎ কোনোটাই ওনার পছন্দ ছিল না। এই জিনিসটা তো পলাশ জানতো, তাই বেশি শিক্ষিত মেয়ে আনলে সেই মেয়ের একটা জীবনে কিছু করার একটা ইচ্ছে থাকবে, সেটাকেও ওর মা মেনে নেবে না। তারপর বেশি বড় লোক মেয়ে আনলে তার আলাদা নখরা থাকবে, সে কিছুতেই শাশুড়ির নখরাগুলি উঠাবে না। সবচেয়ে অবাক কাণ্ড, প্রথম 3 দিন মূল টাইমে একদম বদমাইশ নোংরা কাজের লোক এইভাবে হাত দিয়ে ভাত খেতে ভাত গিলতে মা ভিডিও করেছে, মানে কথা বলছিল, সেখানে তখন যা খুশি তা পলাশের ভাইরাও বলে যাচ্ছিল। এমন পলাশের ভাই গিয়ে থানাতে একটা কেসও করে দিয়েছে মেয়েটার নামে। এর জন্যই ভিডিওটা করা, যে মেয়েটার জন্য ফাঁসি দেওয়া হয়, মেয়েটার জন্য জেল হয়, মেয়েটা প্রভোগ করেছে। মেয়েটাকে কখনই প্রভোগ করেনি, আর তার জন্য এখন তো মেয়েটার ওই যেই সব ফ্ল্যাটে ভাড়া থাকতো সেই সব ফ্ল্যাটের লোকরাই নিজের থেকে বেরিয়ে আসছে উইটনেস দেওয়ার জন্য, যে হ্যাঁ মেয়েটাকে আমরা দেখতাম এবং মাটাকেও দেখতাম কিভাবে হোল্ড করে রাখতো এই ছেলের বউকে, মানে সবাই এখন দেখেছে এবং গাওয়া। তারপর সেখানে দাঁড়িয়ে যখন এসব কথা শোনার পর 3-4 দিন পর আজকে গিয়ে এই পলাশের স্ত্রী মানে সুস্মিতা বেরিয়ে এসেছে অ্যাজ ইউজুয়াল, যেহেতু আমাদের নিয়ম মতে স্বামী মারা গেলে মেয়েদের কোনো রকম মানে শ্রাদ্ধ পর্যন্ত অ্যাটলিস্ট সোনার কানের গলার কিছুই রাখতে পারে না, হাতে কানের কোথাও কোনো ওষুধ পিরিয়ড চলে, যদি ওর মা কিছুই খোলে নাই ওষুধ পিরিয়ডে রাখতে পারে না, বিশেষ করে স্ত্রী তো রাখতেই পারে না। ও টিপিক্যাল ওইভাবেই বেরিয়ে এসেছে এবং সাদা কাপড় পরা, সাদা একটা ওড়না ও নিয়ে বসেছে, দেখতে খুবই কষ্টকর। একটা 20 বছরের মেয়ে সাদা একটা কাপড় নিয়ে বসা, এবং যেটা কিনা যে অ্যাঙ্কার সে বলেছে, দেখো তুমি দেখে আজকে সাজগোজ করো না, তুমি দেখে কিছু দাও না, দেখো তোমার মা দেখো, কারণ ওর তো বাবা আছে, শাখা সিঁদুর টিপ, সাধারণত আমাদের সিঁদুর আর টিপটা আমরা সবসময় দিই, স্নানের পরে সিঁদুর আর টিপটা সমস্ত রমণীর মেয়েরাই দেই। সেখানে দাঁড়িয়ে ওর মা কিন্তু সিঁদুর টিপ দেয়নি, কারণ মেয়ের এই অবস্থা, বাচ্চা মেয়ে 20 বছরের মেয়ে, সেখানে মা কি করে সিঁদুর টিপ দেবে বলে মাও দিচ্ছিল না। এই কথাগুলি দেখা, এবং সবসময় ও মাথায় ঘোমটা দেখে রাখছিল, ঘোমটাটা পড়ে যাচ্ছিল, আবারও দিচ্ছিল, কাঁদছিল, মাথায় এমন করছিল, কথা বলছিল, পড়ে যাচ্ছিল। এটা দেখার পর ওর মার প্রথম 3 দিনের রিয়াকশন আমরা দেখে ফেলেছি, কালোর মধ্যে লাল শাড়ি পরে বদমাইশ মেয়ে, হ্যান মেয়ে, একটা লোকের সঙ্গে কথা বলতে লাভ দিয়ে লোকের কানে কিছু বলতে শুরু করেছিল। মিডিয়া রিপোর্টিং হচ্ছে সেখানে উনি লাভ দিয়ে একটা লোক, বোধহয় ওনার রিলেটিভই হবে বা গ্রামেরই কেউ হবে বা ভাইফুটাকেও হতে পারে, একদম কানের মধ্যে গিয়ে তার সম্বন্ধে কিছু বলছিল। কতটুকু নোংরা হতে পারলে এত বাইরের লোকের সামনেও গিয়ে কানে কিছু একটা, মানে এমন কোনো কথা বলে যেটা সবার সামনে প্রকাশ্যে বলা যায়, কারণ ওখানে ওনার মেয়েও বসা ছিল, ওখানে ওনার নিজের আপন ছেলেও ছিল, তাহলে কি এমন কথা রাখতে পারে যেটা কিনা কানে বলতে উনি বাধ্য হন। তখন উনি ছিলেন একদম স্মার্ট লেডি, রেড ব্ল্যাক শাড়ি, ব্ল্যাক সিল্কের ব্লাউজ, পায়ে হাওয়াই চপ্পল, যেখানে কিনা পলাশের দিদির খালি পায়ে বসেছিল, হ্যাঁ চপ্পলটা ছিল দূরে ফেলে রেখেছে, কাঁদতে তো হুঁসতে গেলে দূরে ফেলে রেখেছিল, উনি কিন্তু ফুললি ওয়েল ড্রেস ছিলেন। তারপর যখন মেয়েটা বেরিয়ে আসলো এবং সবকিছু, মেয়েটাও মুখ খুলতে শুরু করলো যে এই করেছে, এই পয়েন্টে আছে, যান অমুক রেস্টুরেন্টকে জিজ্ঞেস করুন জন্মদিন কি আছে, কারণ ওদের সিসিটিভি থাকবে, ওই ডেটটা বললেই তো বলতে পারবে, বা অমুক দিন আমার কাজের লোকরা তো মরে নাই, ওদেরকে জিজ্ঞেস করুন কিভাবে মাছ বাজার থেকে আনলে পরে বড় মাছটা ছেলেকে খাইয়ে নিজে আগে বাগে বড় মাছটা খেয়ে একটা মাছকে ছোট করে হাফ করে, হাফটা আমাকে খাওয়া তো ছেলের সামনে নিয়ে বসতো, দেখ তোর বউকে ছোট দেই না, আমিও ছোট খাই। এরকম কেস কিন্তু আমি আমার নিজের বান্ধবীকেও দেখেছি, সেও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার,
সে বিশাল বড় লোকের বউ ছিল, মানে বউ ছিল বলা ভুল, বউ এখনো বউ, মানে শ্বশুরবাড়ি বিশাল বড় লোক। তখন তার হাজব্যান্ড লাভ ম্যারেজ করেছিল, তখন যখন সে বিয়ে করেছে মেয়েটা চাকরি করতো, বাট আমার দুজনেই বন্ধু, মানে ছেলেটাও আমার ক্লাসমেট, মেয়েটাও আমার ক্লাসমেট। ছেলেটা তখন ল পড়ছিল, ঠিক আছে, আর মেয়ের শ্বশুরও বিশাল বড় লয়ার, তো শাশুড়ি বিশাল, বুঝতেই পারছেন। তো সেখানে মেয়েও কিন্তু ফেলনা না, নিখুঁত অপরূপ সুন্দরী যাকে বলা হয়, মেয়েও বাপ মার একমাত্র মেয়ে, এবং সে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি। তাহলে কি হলো ব্যাপারটা হলো এটাই, সে লাভ ম্যারেজ করেছিল, ঠিক আছে। তো করার পর সে বিয়ের পর যখন রান্না বান্না করে ভাত খাওয়াটা হতো, সবাইকে ভাত টাত দেওয়ার পরে সে খেতে বসতো, এবং যখন সে খেতে বসতো গিয়ে দেখতো ভাতের মধ্যে ওর বর দেখে ফেলেছে যে ভাতের সাথে সবাইকে দেওয়ার পর তার জন্য কিছু থাকতো না, ভাত ডাল, অথচ সে একটা ওই এরিয়াতে নামি মান্যগণ্য, এর মা তো পলাশের মা তো গ্রামের মহিলা, কষ্ট করেছেন, অভাবে দেখেছেন, কিন্তু সে তো সেই শাশুড়ি তো না, সে বিশাল স্টাইলিস্ট মহিলা, বিশাল মানে এ গ্রেড, গাড়ি ছাড়া করতে যায় না, তার মানসিকতা এরকম নিম্নস্তনীয়। তারপর এটা না যে ছেলের উপরে বউ ডিপেন্ডেন্ট, বরং ছেলে ডিপেন্ডেন্ট বাবার উপরে, বউর উপরে, কারণ ছেলে তখনও ল পড়ছিল, হ্যাঁ, আর বউ অলরেডি গভর্নমেন্ট সার্ভিস মানে হেলাফেলা সার্ভিস না, পোস্ট অফিসে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, আর দেখতে নিখুঁত সুন্দরী, এবং একমাত্র মেয়ে মা বাবার, তার সাথে এরকম ব্যবহার। একদিন গিয়ে তার হাজব্যান্ড, সে কখন হাজব্যান্ড কথাগুলো বলতো না, তার হাজব্যান্ড একদিন গিয়ে এটা দেখে ফেলেছে। তারপর থেকে হাজব্যান্ড রেগুলার ঘরের মধ্যে 2টো ডিম সিদ্ধ করে বউকে খাওয়াতো, কারণ বলতো 1-1.5 বছর আমার লটা পাস হয়ে যাক, তারপর আমি মাকে যা বলার বলবো। তো এই জিনিসগুলি না আমাদের দেশের বড় বড় জায়গাতে, বড় বড় বাড়িতে পর্দার আড়ালে হয়, হ্যাঁ, সেটা তো আমি আমার বান্ধবীর কথাই বললাম। তো এইরকম বহুত দেখা যাচ্ছে, তারপর বিষয়টা আলাদা হয়ে গেছিল, বাড়ি থেকে আলাদা থেকেছে, তারপর কিছুদিন পরে আলাদা, কিন্তু বিয়ের পর এই ধরনের টর্চারগুলি, হ্যাঁ, সো কল্ড শিক্ষিত স্টাইলিশ শাশুড়িরাও করে। তো আমরা যখন শাশুড়ি হব তখন হয়তো যুগটা আরও পাল্টিয়ে যাবে, কিন্তু আমাদের এইজ পর্যন্ত, বা আমাদের এইজ বলাটা ভুল, 8-10 বছর আগেও আমি শুনেছি যে শাশুড়িরা এরকম করে, হাজার লোক তো না, কোটিতে 1জন বা 2জন এরকম করে। এইরকম শাশুড়ি নেই ভাবাটা কিন্তু ভুল। হ্যাঁ, বউয়ের একটা চাহিদা ছিল স্বামীকে কাছে পাওয়া, স্বামীকে নিয়ে ভালো থাকা। অনেকে বলছো গরিব ঘরের মেয়ে হঠাৎ করে টাকা পয়সা দেখে মাথা ঘুরে গেছে, গরিব ঘরের মেয়ে টাকা পয়সা দেখে মাথা ঘুরেছে, অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু তার কাছে তো আর 2টো ভাই ছিল। যখন মেয়েটা খালি বলতো একটু স্পেস, তাহলে কেন এই পলাশ তার শ্বশুরবাড়িতে ফোন করে বলেছে আপনারা আপনার মেয়েকে এসে নিয়ে যান, আমার মা কই যাবে, আমার মা তো আমি ছাড়া আর কেউ নেই। সে তখন তার এখন মৃত্যুর সময় 2 ভাইয়ের উপর দায়িত্ব যেতে পারলো মার, কিন্তু আগে 2 ভাইকে একবারও বলতে পারলো না বর্দা আমি তো আর পারছি না রে, বউ কিছুতেই মানছে না, মাকে কটা দিনের জন্য নিয়ে যা, দেখি আমি কটা দিন ওকে সংসার করে কি হয় না হয়, মার থাকা খাওয়ার খরচটা আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, প্লাস মা আমাকে দেখতে চাইলে আমি গিয়ে দেখবো। সেই ছেলে উঠতে মা বসতে মা করলে তো বহুত মুশকিল। মার জায়গাটা মা, একটা পুরুষের তখনই বিয়ে করা উচিত যখন সে বুঝবে যে আমি আমার জীবনটা মানে মা এবং স্ত্রী বা পারিপার্শ্বিক সবকিছুর সাথে ব্যালেন্স করতে পারবো। শুধু চাকরি পজিশন দেখে বিয়ে করাটা অসুবিধাজনক, কারণ এখানে বোঝা যাচ্ছে একটা কথা, সুন্দর কথা বলেছে, ও 7 তলার উপর থাকতো, যখন ও নামতো, নামার সময় যদি ওর চোখে করে না, বাই করা তো নিষেধই ছিল, চোখ তাকালো, শাশুড়ি বলতো এত কি, যাবার সময় পেছন ফিরে বউর মুখ দেখা কেন চোখে তাকানো। শাশুড়ি বলছে ইয়াং একটা মেয়ে, তার মনে কিছু চাহাত থাকতেই পারে, চোখে চোখ তাকানোটা, টাটা বলা বাই বলা তো নিষেধাজ্ঞা, চোখে চোখ তাকানোটা নিষেধাজ্ঞা। তাহলে এত কিছু, মানে আমি আমার জীবনে যেগুলি পাইনি সে আরেকজন পাবে কেন? এই শাশুড়ির বর হয়তো শাশুড়িকে কোনোদিনই, তখনকার দিন তো ছিল না এরকম, তারপরেও হয়তো সেরকম ভালোবাসা পাইনি বলাটা আবার অসুবিধাজনক, কারণ 4টে বাচ্চা তো উনি পয়দা করেছেন, কিছুটা ভালোবাসা পেয়েছেন। এখন তোমরা বলবে ও এটা তো বিছানার ভালোবাসা, হ্যাঁ, এটাই চাইতেন উনি, যে ওনার ছেলের বুকে ওনার ছেলে শুধুমাত্র বিছানাতেই ভালোবাসবে। আর ছেলেটাও কম না, আজকে দেখলাম একটা ক্লিপিংসে মা বলতো মা আর বলো না গো, রাত্রি আমাকে ঘুমাতে দেয় না, লাখটা বায়না, এই বায়না সেই বায়না, এটা করো না কেন, ওটা কেন করো না কেন। সে না এরকম চুগলি করতো, সেটা পুলিশ অফিসার, সে মার কাছে এসে বউকে চুগলি করতো, আর বউয়ের কাছে গিয়ে মাকে বলতো মা ফেসিস্ট। এটাও কিন্তু একটা বিশাল অন্যায় কাজ। হ্যাঁ, তো এখন মা মিথ্যে বলতে সত্যি বলছে, আমার মনে হয় না মা মিথ্যে বলছে, কারণ বউ তো পরিষ্কার বলেই দিয়েছে ও যে ওর মাকে ফেসিস্ট বলেছে। আমার মোবাইলটা নেওয়া হোক, আমার মোবাইলের হোয়াটসঅ্যাপ চেক করা হোক, হোয়াটসঅ্যাপ চেক করলেই অনেক কিছু সে যে মার সম্বন্ধে কথাগুলি বলেছে
চ্যাটিংয়ে তার মার এগেনস্টে অনেক কিছুই বলেছে বউকে, সেটা কিন্তু আছে। আর এই যে বউ দাবি কি করতো না করতো, রাত্রে ঘুমাতে, এই কথাগুলি মাকে না বললেই হতো। তার জন্য হতো মা 9টার সময় রাত্রে সোনা গুনু রে পাড়া জোড়ালে করে মা গুনু গুনু পাড়াতো। হ্যাঁ, আর বউকে বলতো তুমি লাইট জ্বালাবে না, দরজা খুলে রেখে ঘুমাবে, এইসব মানে ব্লা ব্লা কথা। ছেলেও মার কাছে ওই যে অফিসে যেদিন মানে মৃত্যুর আগের দিন অফিসে গিয়ে যে টাটা বলেছে, মা মুখ ঘুরে ঢুকে গেছে, মা তুমি মুখ ঘুরে ঢুকলে কেন, মা তুমি আমাকে বাই বলে না কেন, মা তুমি আমার সাথে কথা বললে না কেন, এই যে হাজারটা কথা বলা, হ্যাঁ কেন 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 মা তুমি এটা কেন করতে গেলে। তো সামান্য একটু মা বাই করলো না, প্যাম্পার্ডের একটা মাত্রা হতে পারে, ওর প্যাম্পার্ডের কোনো মাত্রা ছিল না। কেন রাগ করেছো, কেন রাগ করছো, তখনই মা একটা চুগলি করে দিয়েছে যে তোর বউ আজকে তুই বাজার থেকে মাছ আনিয়েছিস, তোর বউ মাছগুলিকে ছোট করিয়েছে। তখন ছেলে যখন তুমি নাকি মাকে আজকে মাছ ছোট করিয়েছো, তখন বলছে আমি মাছ ছোট করিয়েছি কি না করেছি তার প্রমাণ হচ্ছে আমার কাজের মাসিকেও ফোন লাগিয়ে কাজের মাসি বলছে না, মাছ তো ধুয়ে টুয়ে ফ্রিজে আমার সামনেই রেখে দেওয়া হয়েছে, উনি তো মাছ ছোট করে নাই, মাছ ছোট আসলে শাশুড়িই করতো, কিন্তু আলটিমেটলি নামটা দিয়েছে বউয়ের। সামান্য একটু মাছ খাওয়া নিয়েও ঝগড়া। হ্যাঁ, কারণ অ্যাকচুয়ালি কি সবাই বলছে বউটা গরিব ঘরের মেয়ে, বউটা যেমন গরিব ঘরের মেয়ে, শাশুড়িটাও কিন্তু ওই গরিব ঘরেরই। ওই না পেয়ে দুজনে মিলে একটা অফিসার পেয়েছে, আর অফিসারটা এমন যে ব্যালেন্স রাখতে পারছে না, কাকে রাখবো কাকে ধরবো, মাকেও ছাড়বো না বউকেও ছাড়বো না, মাকে শুনতে পারছি না বউকে শুনতে পারছি না। যখন দরজা খুলতে দুজনেই যেত, জল নিয়ে দুজনেই আসতো, তাহলে বললেই পারতো যে শোনো মা তুমি দরজা খুলবে আর বউ তুমি জল দেবে। হ্যাঁ, শাড়ি কিনতে যেত, শাশুড়িও বলেছে, মানে বউয়ের শাশুড়িও বলেছে যে বাজারে গিয়ে দামি দামি শাড়ি দিত, শাড়িটা কাকে দিত, মাকে দিত, বউকে একটা দিলে মাকে দুটো দিত, কারণ মা প্যাম্পার্ড, মা রাগ করবে। সেটা না করে একটা শাড়ি যদি মাকে একটা দেই বউকে একটা দেবো, না তো মাকে 3টা বউকে একটা দেবো, না তো বউকে 3টা মাকে একটা দেবো। ছেলেটার প্রচন্ড দোষ ছিল, আর তখন খালি বারবার বলতো আমার মার আমি ছাড়া কেউ নেই, আমি ছাড়া কেউ নেই। এখনো দাদারা জাম দিয়ে পড়েছে। আমার মনে হয় দাদাদের এসব কেস করার পিছনে একটা কারণ থাকতে পারে, কারণ ও বোধহয় একটা ভালো পেনশন পাবে, এটা আমার ধারণা। কারণ আমাদের এখানে তো যারা আর্মি চাকরি করে তো পেনশন তো পায়, যেভাবেই মারা যাক না কেন পেনশন তো একটা হয়। তো সে হয়তো মেয়েটা হয়তো পেনশন পাবে। এখন যদি মেয়েটাকে কেস টেস দিয়ে দেওয়া হয় বা মেয়েটার এগেনস্টে এরকম করে গ্রেফতারি টেফতারি ব্লা 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 যে বলছে করা হয়, তাহলে এই পেনশনটা হয়তো মার দিকে চলে যাবে, সেটা আলটিমেটলি গিয়ে 2 ভাই ভোগ করতে পারবে। কোথাও না কোথাও এই ভাইদের মানে নিয়তটা ভালো না, যখন এতবার বউ অশান্তি করছে, এতবার বউ হাত কাটছে, এত জঘন্যতম বউ জানা সত্ত্বেও, ভাইকে ভালোবাসা সত্ত্বেও ভাইকে বললেই হতো না কটা দিনের জন্য দে, আমরা যেটা মেজো ভাই বলেছে, আমরা গেছিলাম একবার ওদের মধ্যে মিলমিশ করাতে, কিন্তু আমরা পারিনি যখন ওরা বলতোই, কারণ বউয়ের তো একটাই ডিমান্ড, শাশুড়ি কেন থাকবে, হ্যাঁ 2 বছর তো হলো, এখন তো একটু স্পেস দাও, 2 বছর হলো এখন একটু স্পেস দাও, শাশুড়ি কেন থাকবে। তখন ভাইরাও বলতে পারতো ঠিক আছে আমরা নিয়ে যাই, মা মানে কি খাওয়া খরচটাই তো সেটা ছেলেটা দিয়ে দেবে, টাকাটা দিয়ে দিলে তো রাখা অসুবিধা নেই। কারণ ভাইরাও চাইতো না এই মাদের যে কোনো ছেলের বউরেই মানে একদম মাথা কান গরম করে দিতে বোঝা যাচ্ছে। আর তার থেকে বড় কথা, মেজো বউর সাথে মা একদিনও থাকেনি, যেটা ছোট বই সুস্মিতাই বলেছে, কারণ মেজো ভাইয়ের 3 মাস হওয়ার পরে ওর বিয়ে হয়েছে, ওর সাথেই ছিল, তাহলে মেজো বউ একটু ঝেলুক, সেটা বলে দিতে পারতো। বড় বউ তো ঝেলেছে, মেজো বউ না ঝেলুক, মেজো বউ তো অধিকার আছে শাশুড়ির ভালোবাসা পাওয়ার, তো সেখানে কিন্তু সেটা করেনি। আর ছেলেটাও মাকে ছাড়বো না, আমার মা আমি ছাড়া কেউ নাই, ছাড়তে হলে লাস্টে তো এটাই বলেছিল তুমি চলে যাও, তোমার সারা জীবন খাওয়া পড়ার ভার আমি নেব। তাহলে বেটা তুই বিয়ে করেছিলি কেন? তুই যখন মাকে সামলাতে গিয়ে বউ সামলাতে পারবি না, তুই বউকে পাঠিয়ে দিচ্ছিস বাড়িতে, আবার বলছে যে তুমি চলে যাও, তোমার সারা জীবন খাওয়া পড়ার ভার আমি নেব। সেটাতে বউ রাজি হয়নি। কেন রাজি হবে? কেন তুমি আমাকে বিনা মতলবে ডিভোর্স দেবে? কি কারণ ছিল, কি দরকার ছিল? তুমি বিয়েটাই করতে না, বিয়ের সময়ও জোর জবরদস্তি করে বিয়ে করেছো, এত আলাপ ভালো আলাপ ফ্যান আলাপ, গরিব দেখেই বিয়ে করেছো, এখন উঠতে বসতে গরিব বলে কথা। আর মেয়েটারও শাশুড়ির প্রতি রাগ, প্রথম 5-6 মাস, বারবারই বলছে 5-6 মাস আমি চেষ্টা করেছি, তারপর যখন দেখেছি যে আমার কোনো কথাই ওদের ভ্যালু নেই, আমি ঘরে ঢুকলেই মা ছেলের মুখ বন্ধ, আমাকে রান্নাঘরে ঢোকার বা রান্না করার বা কোনো কিছু করার ইসে নেই, সব জায়গাতে কি খাওয়া হবে কি রান্না হবে শাশুড়ির ইচ্ছা মতো, তাহলে আমি রান্নাঘরে ঢুকতামই না, রান্নাঘর থেকে রীতিমতো আমি আমার নিজেকে সরিয়ে ফেলেছি। আমি তো বলেছি আস্তে আস্তে নিজেকে সব সরিয়ে ফেলেছিল। শাশুড়ি বলছে সারাটা দিন একটা মানে এখান থেকে জিনিস এখানে নিত না, শুধুমাত্র মোবাইল নিয়ে পড়ে থাকতো। কারণ একটাই, যখন ওর কোনো দায়িত্ব এবং
ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, তাই তো? তো দায়িত্বর সাথে সাথে ভার, গুরুভারটা চলে আসে যে আমি তখনই দায়িত্ব নেব যখন আমার উপরে ভার দেওয়া হবে। যখন আমার কোনো কিছু ভার নেই, আমার বর অফিসে কখন কোন শার্টটা পরে যাবে, কি ড্রেসটা পরে যাবে, ভাত মা মেখে খাইয়ে দেবে, সবটাই যখন আমার শাশুড়ি এসে নেবে, এটাও করুক যে কোন থালটা ধোয়া হবে, কোন গ্লাসটা ধোয়া হবে, কি ধোয়া হবে না, সবটা। আমার শাশুড়ি বলছে আমি ভাত খাইতে বসছি, সওয়ালি আমাকে এক গ্লাস জল দিও জিজ্ঞেস করলো না মা জল দেবো কিনা। যেখানে মেয়েটা তোমার ওখানে থাকাটাই পছন্দ করছে না, ওইখানে বসাটাই পছন্দ করছে না, তাহলে তুমি কেন জল আশা করো? আর যেই দুই ভাই এখন কেস করতে গেছে, কেসের ফিকারে যদি পড়ো না দুই ভাই, তাহলে আমি একটা কথাই বলবো, বউ কিন্তু একা ফাঁসবে না, মা ফাঁসবে। আর যদি মাও ফেসে যায়, বউ ফেসে যায়, তাহলে কিন্তু যেটা আমাদের ভারতীয় নিয়ম, পেনশন দুজনের মধ্যে মানে মা আর বউয়ের মধ্যে ভাগাভাগি হয়, মা যদি ফেসে যায় তাহলে তো তোমরা কেউই পাবে না। তাই এর জন্যই বললাম, গ্রেফতারি হোক, ফাঁসি হোক, আমার ভাইকে মেরে ফেলেছে, অশান্তি হতো তোমরা জানতে শুনতে, তারপরেও কিন্তু নিয়ে আসুনি। আর হ্যাঁ, লাস্ট দিন নাকি বউ ওর গায়ে হাত তুলেছে, বউয়ের গায়েও হাত তোলা হয়েছে, বউও দেখিয়েছে আমার গায়ে হাত তোলা হয়েছে। সেখানে গায়ে হাত তোলা দুতরফের থেকেই হয়েছে, একতরফের থেকে হয়নি। আর সেই গায়ে হাত তোলাটা স্বামী দেবতাটি মানতে পারেনি, কারণ তার মা তার চোখের সামনে তার মার গায়ে হাত তুলেছে, তার গায়ে তো হাত তুলেছেই। হ্যাঁ, তো সেটা মানাটা অস্বাভাবিক। প্লাস অফিসেও সবাই জেনে গেছে, পাড়াপড়শি তো আগে জানতোই, বেচারা নামে অফিসারের করবেটা কি পাবে? সে ব্রিলিয়েন্ট, সে স্কলার। হ্যাঁ, অনেক বড় বড় স্কলার আমরা জানি, অনেক বড় বড় রাইটার আমরা জানি, যারা নিজের জীবনে অনেক স্বীকৃতি পেয়েছে অ্যাজ এ রাইটার, কিন্তু বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু ওরা হেরে গেছে। কারণ বাস্তবের সাথে লড়াটা অনেক কঠিন। খুব ভালো কবিতা লেখে, খুব ভালো গান লেখে, খুব ভালো সিঙ্গার, কিন্তু দিনের শেষে তার কাছে একটা পয়সা থাকে না বা একটা টাকাও থাকে না, বড় ফিল্ম স্টার। কারণ হচ্ছে একটাই, কি করে মানি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট করতে হয় জানে না। ঠিক এখানে দাঁড়িয়ে পলাশ সাহা কিন্তু জানতো না কি করে সংসার ম্যানেজমেন্টটা করতে হয়। হ্যাঁ, আমার মার আমি ছাড়া কেউ নেই, আমার মারা আমি ছাড়া কেউ নেই, ঠিক আছে, তুমি ছাড়া কেউ নেই এটাও মেনে নিলাম, তোমার টাকা ছিল, তুমি চাইলে দুটো রান্নাঘর করতে পারতে, বউয়েরটা বউ রান্না করে খাবে, মারটা মা রান্না করে খাবে, এর সাথে খাবে না, দরকার নেই। ওরকম করেও সংসার করা যায়। আর মাকে আমার কাছে রাখতেই হবে, এটা কোথাও না কোথাও পলাশের একটা জিদ ছিল বলে মনে হয়। হ্যাঁ, কারণ বিয়ের আগে কিন্তু মা মনে হয় বড় শাশুড়ির কাছেই থাকতো, তো সেখানে এখনো থাকতে পারতো। আরেকটু ম্যাচিউর হলে, আরেকটু স্পেস দিলে, আরেকটু প্রেগনেন্ট বাচ্চা হলে অটোমেটিক্যালি যে কাছে পাওয়া, যেটা বারবারও বলছে কোয়ালিটি টাইমটা কিন্তু পাওয়াটা কিন্তু কমে গেল হলে হয়তো বা 20 থেকে 22 থেকে প্লাস টাকা দিলে যদি মা ওখানে ভালো থাকতে পারে। মাঝে মধ্যে মা আসতো, ও বলেছো মাঝে মাঝে আসতো, 6 মাস তুমি থেকে 6 মাস এখানে থাকো, কিন্তু সে তো এখানেই থাকবে আর মা ছেলেও এখানে রাখবে। তাই যারা বলছো যে ওকে গ্রেফতার করা উচিত, ওকে ফাঁসি দেওয়া উচিত, যদি বউকে গ্রেফতার করা হয়, বউর সাথে কিছু করা হয়, আমার মনে হয় সেই আইনের আওতায় মাকে আনাটাও দরকার আছে। মা এবং বউ দুজনেই কিন্তু সেম পাল্লাতেই দাঁড়িয়ে আছে, কেউ কম কেউ বেশি নয়। বউয়ের অধিকারটা বেশি ছিল, বউ সে অধিকারটা ফেলাতে পারেনি, আর মা অধিকারের নিচে ছেলেকে দাবিয়ে দিয়েছে। দোষী তো দুজনেই, তাই না? বরং বউ এখানে দেখতে গেলে একটু কম, কারণ সে তার স্বামীকে কাছে পায়নি, সে সংসার করতে পারেনি। স্বামীকে নিয়ে ঘুরতে যাব, স্বামীকে ড্রেসটা কিনে দেবো, স্বামীকে ওটা পরতে দেবো, পারেনি। তাও বলেছে যে ঘড়িটা পরেছে, ঘড়িটা ও দিয়েছিল, জুতোটা পরেছিল পুজোর সময় নাকি ও কিনে দিয়েছিল, আর যে শার্টটা পরেছে শার্টটা ওর বাবা দিয়েছিল। মানে শ্বশুরবাড়ির সমস্ত জিনিস পরেই কিন্তু শেষ পর্যন্ত সে পৃথিবী ছাড়া হয়েছে। চলো বাই।